আজকে আলোচনা করব মকর রাশি সম্পর্কে। 14 জুন 2024 থেকে 28 জুন 2024 এই সময়কালে মকর রাশির ষষ্ঠ ঘর অর্থাৎ মিথুন রাশিতে তৈরি হচ্ছে কয়েকটি শক্তিশালী যোগ। যেমন বুধ আর শুক্রের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, আবার বুধ নিজের রাশিতে অবস্থান করে তৈরি করছে বিপরীত রাজযোগ, আবার সূর্যদেব এই ঘরে অবস্থান করে তৈরি করছে বিপরীত রাজযোগ, আবার সূর্য এবং বুধের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। তাহলে এতগুলো যে শক্তিশালী যোগ তৈরি হচ্ছে এই ষষ্ঠ ঘরে, এই যোগের কী প্রভাব পড়বে মকর রাশির উপর, আজকে এই বিষয়ে বিশদ আলোচনা করব। আজকের এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মকর রাশির জন্য। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান, গ্রহের দশা, গ্রহের অন্তর্দশার উপর। 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গ্রহদের যে অবস্থান, এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। মকর রাশির ক্ষেত্রে গ্রহদের বর্তমান অবস্থা হচ্ছে এইরূপ। রাশির অধিপতি শনিদেব রাশির দ্বিতীয় ঘর যেটা কুম্ভ রাশি, এই রাশিতে অবস্থান করছে এবং দেবগুরুর নক্ষত্র বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। তার সাথে 30 জুন শনিদেব কিন্তু বক্রী হবে। রাশির তৃতীয় ঘর যেটা মীন রাশি, এইখানে অবস্থান করছে রাহু। রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে মেষ রাশি, এইখানে অবস্থান করছে মঙ্গলদেব। রাশির পঞ্চম ঘর যেটা বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। বৃষ রাশি কিন্তু স্ত্রীর রাশি, শুক্রদেবের রাশি। রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, এই ঘরে অবস্থান করছে বুধ নিজের রাশিতে অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, সূর্যদেব অবস্থান করছে। আর রাশির নবম ঘর যেটা কন্যা রাশি, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ষষ্ঠ ঘরে তৈরি হয়েছে ডবল বিপরীত রাজযোগ। নিজের রাশিতেই অবস্থান করে বুধ তৈরি করেছে বিপরীত রাজযোগ, আবার রাশির অষ্টমপতি সূর্যদেব এই ষষ্ঠ ঘরে অবস্থান করে তৈরি করছে বিপরীত রাজযোগ। তাহলে দুটো রাজযোগ, বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে মকর রাশির জন্য, যেটা সত্যিই খুব ভালো যোগ। এই দুই বিপরীত রাজযোগের প্রভাবে এই রাশির মানে যারা শত্রু, বিগত দিনে যারা ক্ষতি করেছিল মকর রাশির, তারা এবার কিন্তু নিজাত পেতে যাচ্ছে। ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগ রূপু ঋণের ঘর। এই ঘর থেকে আমরা কম্পিটিশন জিনিসটা বুঝি। আর এই ঘরে স্বগ্রহী বুধ, তার সাথে সূর্যের অবস্থান যথেষ্ট ভালো। গ্রহদের রাজা হচ্ছে সূর্য, আর জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আমরা তুলনা করি প্রশাসনের বিভাগ হিসাবে। রাজা যখন শত্রুদের ঘরে যাবে তখন রাজা কি করবে? চুপচাপ দাঁড়িয়ে থাকবে না কি করবে? তখন কি করবে? শত্রু নাশ করে দিবে। অর্থাৎ সূর্যদেবের এই অবস্থানে এবং যুবরাজের এই অবস্থান, যুবরাজ মানে বুধ, বুধের এই অবস্থানে যে বিপরীত রাজযোগ তৈরি হয়েছে মকর রাশির জন্য, তো এই সময়কালে কর্মক্ষেত্রে যে গোপন শত্রুগুলো তৈরি হয়েছিল, যারা ভিতরে ভিতরে মকর রাশির ক্ষতি করছিল, তারা এবার যথেষ্ট শান্ত হয়ে যাবে এই সময়কালে। বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক। বুধ মকর রাশির ক্ষেত্রে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে বুধ নিজের ঘরে অবস্থান করছে। আর এই ঘরে মকর রাশির কারক গ্রহ শুক্রদেব পঞ্চম ঘরের অধিপতি এবং দশম ঘর অর্থাৎ কর্মের ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এই সময়কালে মকর রাশির জাতক জাতিকারা যে কর্মই করছে এবং সেই কর্মে যে কম্পিটিশনগুলো চলছিল, এই কম্পিটিশনে মকর রাশির জাতক জাতিকারা যথেষ্ট এগিয়ে থাকবে, কারণ গ্রহদের অবস্থান এটাই কিন্তু দেখাচ্ছে। চতুর্থ ঘরে মঙ্গলদেবের অবস্থান, মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, আবার অষ্টম দৃষ্টি পড়ছে লাভের ঘর বৃশ্চিক রাশি নিজের রাশির উপরে। রাহু বসে রয়েছে পরাক্রম পুরুষার্থর ঘর, কমিউনিকেশন ঘরে। এই ঘরে রাহু যথেষ্ট ভালো তীক্ষ্ণ বুদ্ধি দিবে মকর রাশিকে। মকর রাশির অধিপতি শনিদেব বসে রয়েছে রাশির দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, আত্মীয় স্বজন কুটুম্বদের ঘর, যেটা দ্বিতীয় ঘর কুম্ভ রাশি। তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘর। অষ্টম ঘর অর্থাৎ মকর রাশি যে কাজে যুক্ত রয়েছে, এই শনির 7.5তে শনিদেব মকর রাশিকে তার কর্মের প্রতি কিন্তু একটা গভীর জ্ঞান দিয়ে দিয়েছে। কারণ শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর। অষ্টম ঘরটা হচ্ছে ডিপ নলেজ অর্থাৎ গভীর জ্ঞানের ঘর। এই ঘরটা আমরা গবেষণাটাকে কিন্তু এই ঘর থেকেই দেখি। তো গবেষণা কারা করে? যাদের গভীর জ্ঞান রয়েছে কোনো বিষয়ে, তারাই তো গবেষণা করে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যায়। তাহলে শনিদেব 7.5তে যথেষ্ট গভীর জ্ঞান দিয়েছে এই রাশিকে, এবং শনিদেবের দশম দৃষ্টি পড়ছে রাশির একাদশ ঘর যেটা লাভের ঘর বৃশ্চিক রাশি। আবার বৃশ্চিক রাশিতে রাহুরও দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ঘর অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশি হচ্ছে স্ত্রীর রাশি।
আবার এই পঞ্চম ঘরে কারক কিন্তু দেবগুরু। দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি পড়ছে এই লাভের ঘর বৃশ্চিক রাশির উপর, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশির উপর। মকর রাশি কত বছর ধরে দেবগুরুর দৃষ্টি পায়নি, এবার এতদিনে কিন্তু দেবগুরুর দৃষ্টি পাচ্ছে মকর রাশি। রাশির উপর নবম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির। আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা কন্যা রাশি, আর কন্যা রাশিতে বসে রয়েছে কেতু। তাহলে কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হয়ে গেছে, নবম পঞ্চম যোগের সম্পর্ক হলো। কেতু হচ্ছে এমন একটি গ্রহ, যখন দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে আসে তখন কিন্তু কেতু শান্ত হয়ে যায়। আবার কেতু নবম ঘরে যথেষ্ট ভালো ফল দেয়। তাহলে দেবগুরুর দৃষ্টি কেতুর উপর যখন পড়ছে, তাহলে মকর রাশির ক্ষেত্রে যে অসুবিধাগুলো তৈরি হয়েছিল বিগত দিনে, তাহলে সেই অসুবিধাগুলো এবার সুবিধাতে পরিণত হয়ে যাবে এবং ভালো রেজাল্ট দিবে এই কেতু। কারণ কেতুর সাথে দেবগুরুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের। তো গুরু যেটা আদেশ করবে শিষ্য তো সেটাই শুনবে, গুরু যে জ্ঞানটা দিবে শিষ্য তো সেই জ্ঞানটাই নিবে। তো কেতু, আবার কেতুর দৃষ্টি কিন্তু আবার রাশির উপরে পড়ছে, অতএব মকর রাশির ভাগ্যের ঘরে কেতু বসে রয়েছে, আর কেতুর উপর গুরুর এই পঞ্চম দৃষ্টি পড়ছে, এই দৃষ্টিটা যথেষ্ট ভালো। তাহলে গ্রহদের যে এত সুন্দর অবস্থান, এই অবস্থানে কি বোঝাচ্ছে যে কি হবে মকর রাশির ক্ষেত্রে? কর্মক্ষেত্রে যেরকম ডিপ নলেজ কিংবা গভীর জ্ঞান মকর রাশি লাভ করেছে, তার সাথে রাহুর যোগাযোগ ব্যবস্থাটা করেছে, যেমন যে অমুক জায়গায় গেলে ওই মালটা বিক্রি হবে, বা অমুক জায়গায় গেলে ওই মালের অর্ডার পাওয়া যাবে, এই যে যোগাযোগ, এটা কিন্তু রাহু করাচ্ছে। আর মঙ্গল বসে রয়েছে চতুর্থ ঘরে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে। আর মঙ্গল কিসের কারক? মঙ্গল হচ্ছে উৎসাহের কারক, সেলফ কনফিডেন্ট, ঊর্জা, এ সমস্ত তো মঙ্গল থেকে আমরা দেখি। তাহলে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘর, তাহলে কর্মের ক্ষেত্রে যথেষ্ট এগুলো বৃদ্ধি পাবে। অতএব যে কর্মই করছে সেই কর্মে যথেষ্ট উৎসাহ জিনিসটা বেড়ে যাবে। তার সাথে দেবগুরু বৃহস্পতি কোথায় গোচর করছে? মা লক্ষ্মীর ঘর, পঞ্চম ঘর থেকে আমরা মা লক্ষ্মীর ঘর দেখি। তাহলে যে কর্মে উৎসাহ বেড়ে যাবে সেই কর্মে তাহলে লক্ষ্মী লাভও যথেষ্ট হবে। আর ষষ্ঠ ঘরে যে যোগগুলো তৈরি হয়েছে, বিপরীত রাজযোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, এই যোগের প্রভাবে এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে যারা পিছনে লেগেছিল তারা অনেক দূরে সরে যাবে এবং কর্মক্ষেত্রে একটা নিজের ছাপ ফেলতে পারবে এবং সমাজে মান সম্মান প্রতিপত্তি লাভ করবে। কারণ কেতু বসে রয়েছে ভাগ্যের ঘরে। কেতু হচ্ছে কি? ধ্বজা কিসের কারক? ধ্বজা হচ্ছে জয়ের কারক। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার পিছনে যে শত্রুগুলো এতদিন ধরে লেগেছিল এবং ক্ষতি করছিল, এই শত্রুগুলো আপনার থেকে যথেষ্ট পিছনে সরে যাবে এবং কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট সাফল্য পাবেন এবং সমাজে মান সম্মান প্রতিপত্তি যথেষ্ট লাভ করবেন এই সময়কালে। মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি সূর্য ষষ্ঠ ঘরে গোচর, যথেষ্ট ভালো এই সময় শত্রুরা আপনার থেকে কয়েকশো মাইল দূরে থাকবে। আবার যারা নতুন কর্ম খুঁজছেন, যারা প্রাইভেট সেক্টর কিংবা সরকারি ক্ষেত্রে ইন্টারভিউ আদি দিচ্ছেন, তাদের জন্য কর্মলাভের যথেষ্ট ভালো সময়, এই সময়ে কর্মলাভ হবে। আবার যারা কর্মের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের এই সময় যথেষ্ট ভালো যাত্রা হবে এবং যারা কর্মসূত্রে বিদেশেই সেটেল হয়েছেন, তাদের এই সময় যথেষ্ট ভালো। আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের এই সময় ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার যারা শনি সম্বন্ধিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যেমন লোহার ব্যবসা, অটোমোবাইলে যারা কাজ করেন, যারা কয়লার ব্যবসা করেন, যারা চামড়ার ব্যবসা করেন, যারা রাস্তাঘাটের কাজ করছেন, তাদের কাছেও যথেষ্ট উন্নতি রয়েছে এবং যথেষ্ট আয় ইনকাম এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে। দুটি বিপরীত যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ ষষ্ঠ ঘরে তৈরি হয়েছে, তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। এবং এই সময়কালে মঙ্গল নিজের চতুর্থ ঘরেই আবার অবস্থান করছে। তাহলে ভূমি সংক্রান্ত যত সমস্যা রয়েছে এই মকর রাশির, সেই সমস্যাগুলো যথেষ্ট সমাধান হবে এবং ভূমি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো রকম কোর্ট কেস চলে, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকারা বিজয়ী হবে। আবার যারা বহুদিন ধরে নিজের জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না, তাদের জায়গা জমি যথেষ্ট সেল হবে এবং ভালো অর্থ লাভ হবে। আবার যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করছেন, তাদেরও ব্যবসা যথেষ্ট ভালো চলবে। আবার কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদেরও যথেষ্ট ভালো চলবে এই ব্যবসা। দেবগুরু বৃহস্পতি এই সময়কালে আবার নক্ষত্র পরিবর্তন করবে রোহিণী নক্ষত্রে। এই ব্যাপারে একটা বিশদ আলোচনা করব, তাও একটু টাচ দিয়ে রাখি যে রোহিণী নক্ষত্রের অধিপতিকে চন্দ্রদেব হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি। সপ্তম ঘর কিসের ঘর? সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই ঘর। আর এই চন্দ্রদেবের নক্ষত্রেই দেবগুরু অবস্থান করছে। এই লক্ষ্মীনারায়ণ যোগ আর এই বিপরীত রাজযোগ যে শুধু অর্থই নিয়ে আসবে আর শত্রুদের যে নিজাত করবে, এটাও না।
এই সময়কালে ভালো মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে, কিংবা যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা অবিবাহিত তাদের বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়ে যাবে এই সময়। আবার এই সময়কালে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদের এই সময় আবার যাত্রা হবে। আবার যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু বিশেষ উন্নতি রয়েছে এই সময়। বুধ এবং শুক্রের জ্যোতির প্রভাবে মকর রাশির যত বড়ই শত্রু থাকুক এই সময়কালে একেবারে ঠান্ডা হয়ে যাবে। আবার অনেকে মনে করছেন যে শুক্রদেব 29 তারিখ পর্যন্ত দস্ত থাকবে, তাহলে এর প্রভাব কি সত্যিই পাবে? মকর রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে কারক গ্রহ, এটা ঠিক। এটাও আবার ভুললে চলবে না যে শুক্রদেব যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে কি মিথুন রাশি, আর মিথুন রাশির অধিপতি কি বুধ তো এই ঘরে অবস্থান করছে, আর বুধের সাথেই তো শুক্রদেব অবস্থান করছে। আর বুধ হচ্ছে এমন একটা গ্রহ যখন অন্য গ্রহের সাথে বসে তখন ওই গ্রহটাকেও আবার প্রভাবিত করে দেয়। তাহলে শুক্রদেব কিন্তু অস্ত হলেও যথেষ্ট ভালো ফল দিবে এই সময়কালে। তো যাই হোক, মকর রাশির জন্য যে যোগগুলো তৈরি হয়েছে এটা যথেষ্ট ভালো সময়, খুব ভালো সময় আসছে মকর রাশির। একদম নিশ্চিন্তে বলা যেতে পারে সূর্যের পরিবর্তনটাই আমি দেখার জন্য আমার সাথে যারা যোগাযোগ রেখেছে তাদেরকে আমি বলছিলাম মকর রাশির যে যখনই সূর্যের পরিবর্তন আসবে আর তোমাদের যত শত্রু আছে সবগুলো শত্রু কোথায় চলে যাবে দেখবা। তো যাই হোক, সূর্যের পরিবর্তনটা আসছে, এটা খুব ভালো পরিবর্তন মকর রাশির জন্য। মকর রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? এই সময় মকর রাশির জাতক জাতিকারা একটাই উপাচার করবে, সেটা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ। প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং তার সাথে বলবো যে 7 বছরের নিচের কন্যা এদেরকে খুব স্নেহ করবেন, এদেরকে কিছু ভালো মন্দ জিনিস গিফট করবেন, যদি পারেন তাহলে এদের পা ছুঁয়ে প্রণাম করবেন। এবং তার সাথে বলবো সূর্যকে অর্ঘ্য দিবেন। আর শুক্রদেব যেহেতু এই ঘরে অবস্থান করছে, হ্যাঁ, আর লাল কিতাবে কিন্তু এই দুই গ্রহকে দুই দেবীর সমাগম হিসাবেই বলে, মানে এত এই জুতিটা খুব ভালো জুতি এক কথায়। তো এই সময়কালে কিন্তু লাল পুষ্প মা লক্ষ্মী কিংবা ভগবতী মাকে অর্পণ করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো মকর রাশির। এরপরে শনিদেব বক্রি হচ্ছে 30শে জুন, এই নিয়ে একটা বিশদ আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।